রবীন্দ্রনাথ ভারতীয় মানবতাবাদের পূজারী ছিলেন। রবীন্দ্রনাথ চাচ্ছেন যে ছোট ইংরেজ নাই, বড় ইংরেজরাই সরাসরি আমাদেরকে শাসন করুক। মানে তিনিও কিন্তু ইংরেজদের শাসন ব্যবস্থার উচ্ছেদ চাচ্ছেন না। রাজনীতি রবীন্দ্রনাথ, সৈয়দ আবুল কালাম ভাই এই বইটি লিখেছেন এবং আমি নিজে ব্যক্তিগতভাবে হয়তো কয়েক বছর ধরে অপেক্ষা করছিলাম যে এই বইটা কবে বেরোবে। এরকম আর কোনো বইয়ের জন্য আমি প্রতীক্ষা করেছিলাম এটা আমার মনে পড়ে না। তো দীর্ঘ সময় পর যখন এই বছরই বেরোলো, সম্ভবত এইবারে বই মেলায়, তারপরেই আমি সাথে সাথে বইটাকে কালেক্ট করেছি। তো এই বইটা আমি পাঠ করেছি খুব মনোযোগের সাথে, যতটা সম্ভব আমার পক্ষে আমি সেভাবে পাঠ করেছি। তো আমার যে বক্তব্য, আমি প্রথমে যে আমরা রবীন্দ্রনাথকে কিভাবে দেখি বা রবীন্দ্রনাথের কাছে আমাদের প্রত্যাশাটা কি, ঠিক আছে, সেটা আমাদের এক একজনের প্রত্যাশা এক এক রকম। রবীন্দ্রনাথ একটা দীর্ঘ জীবন লাভ করেছেন এবং তার রচনা সমগ্রের পরিমাণও হচ্ছে, তার টোটাল রচনা বলির পরিমাণও হচ্ছে ব্যাপক এবং তার মধ্যে তিনি হচ্ছে বহু বিষয় লিখে, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, গীতি কবিতা, এমন কোনো বিষয় নেই যেটা আধুনিক সাহিত্যে ব্যবহার হয় যেগুলোতে তিনি টাচ করেননি বা যেখানে তিনি তার সৃষ্টিশীলতাকে প্রকাশ ঘটাননি। সৃষ্টিশীলতা রবীন্দ্রনাথ নিয়ে যখন লিখছেন, কালাম ভাই যখন বইটা লিখছেন, তো এই রবীন্দ্রনাথকে আমরা কিভাবে দেখছি? রবীন্দ্রনাথ কি ব্যক্তি? রবীন্দ্রনাথ কি তার সময়ের সন্তান, তার সমাজের সন্তান? তিনি একটা তো নির্দিষ্ট সময় এবং একটি নির্দিষ্ট সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই সমাজটা কি ছিল? এগুলো আলোচনা আমাদের পূর্বোক্ত আলোচকদের আলোচনায় এসেছে যে এটা একটা ঔপনিবেশিক সমাজ ব্যবস্থা ছিল। বিশেষ করে আমরা জানি যে রবীন্দ্রনাথ যখন জন্মগ্রহণ করেন 1861 সালে, ওই সময় কোম্পানি শাসন ব্যবস্থাটা সেই সময় অ্যাবলিশ হয়ে গিয়েছিল এবং তারপরে সরাসরি ব্রিটিশ শাসনের আওতায় এই ভারতবর্ষ শাসিত হচ্ছিল। এই ব্রিটিশ যে আমাদের এইখান ভারতবর্ষকে তার অধীন আনলো, এটার প্রাক কার্যক্রমটা কিন্তু কোম্পানির শাসন ব্যবস্থার মাধ্যমে এখানে এসেছিল। যে প্রথম 1757 সাল আমরা জানি পলাশির যুদ্ধ, এরপর একটা প্রসেসের মধ্যে দিয়ে লাস্ট পর্যায়ে গিয়ে আমরা দেখলাম পাঞ্জাবকে দখল কর, প্রায় 70-80 বছর লেগেছে পুরো ভারতবর্ষটাকে কোম্পানি শাসনের আওতায় নিয়ে আসার জন্য। এরপরে আমরা এখানে দেখেছি মহাবিদ্রোহ হয়েছে এবং মহাবিদ্রোহের পর এটা রানীর শাসনের আন্ডারে এসছে এই পুরো ভারতবর্ষ এবং এখান থেকে এই কোম্পানির যে শাসন সেটা আস্তে আস্তে বিতাড়িত হয়েছে। এখন আমরা এই রানীর শাসন যে এখানে প্রতিষ্ঠিত হলো, এটার একটা গুরুত্বপূর্ণ একটা আছে, সেটা হলো যে কোম্পানি যখন প্রথম এসছে, আমরা যদি ওই সময়কার অর্থনীতিবিদ বা ওই সময়কার যারা চিন্তাবিদ ছিলেন তাদের লেখা দেখি, যে আস্তে আস্তে ওই সময় এই যে আমরা যারা অর্থনীতির ছাত্র আছি, আমরা অনেকেই অ্যাডাম স্মিথের বইটা পড়েছি, ওয়েলথ অফ নেশন। তো এই সময় দেখবেন যে ওইখানে ওইটার মাধ্যমে কিন্তু পুঁজিবাদী অর্থনীতি এবং হচ্ছে মুক্তবাজার অর্থনীতির একটা পক্ষের একটা ওইটা মূল থিওরিটিক্যাল বই। এবং ওই বইটা লেখা হয়েছিল এমন সময় যখন পুরো ইংল্যান্ডে এই কোম্পানি শাসনের বিরুদ্ধে কিন্তু সেখানে একটা মানে কণ্ঠস্বর উচ্চ হয়েছিল এবং কোম্পানি যে একচেটিয়া শাসন সেটার বদলে সেখানে একটা মুক্তবাজার অর্থনীতিটাও কিন্তু আবার যদি আমরা বৈশ্বিক পার্সপেক্টিভ দেখি সেই ধরনের মুক্তবাজার না। এটা হলো যে ইংল্যান্ডে যারা তখন পুঁজিবাদী ব্যবস্থায় যারা উত্থান হচ্ছিল তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা, যে একচেটিয়া একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার শাসনে না থেকে, তার একচেটিয়া না থেকে, এটা যাতে সমস্ত ওইখানকার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ভারতবর্ষটাকে, এটাই রানী শাসনের মাধ্যমে নিশ্চিত করেছিল। এবং ওই সময় আমরা দেখছি যে রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল এবং রবীন্দ্রনাথকে আমরা যদি ব্যক্তি হিসেবে দেখবো না, তার সময়ে তার সমাজের তিনি সৃষ্টি। আমরা রবীন্দ্রনাথের তার যে বিপুল সাহিত্য, তার যে চিন্তার চর্চা, এটারও তো একটা লিগ্যাসি আছে। মানে তিনি তো হঠাৎ করে ভারতবর্ষে ভূমি ফুরে উদয় হন, তার জন্মগ্রহণের একটা আছে যে আমাদের 1793 সালে এখানে যে চিরস্থায়ী বন্দোবস্ত, যে ব্যবস্থা লর্ড কর্নওয়ালিসের আমলে সৃষ্টি হয়, সেটার একটা গুরুত্বপূর্ণ সামাজিক অভিঘাত আছে এই ভারতবর্ষ, বিশেষ করে বাংলায়, কারণ এটা বাংলায় প্রথম চালু হয়েছিল। এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যেই নতুন সামন্তীয় ব্যবস্থাটা এখানে প্রতিষ্ঠিত হয়, সেখানে আমরা দেখতে পাই যে আগের পুরনো যারা ছিল জমিদার ছিল, তারা আস্তে আস্তে উচ্ছেদ হয়ে গেল, নব্য একটা জমিদার শ্রেণী এখানে সৃষ্টি হলো। এবং এই জমিদার শ্রেণীর মাধ্যমে যেই
এই যে এখানকার রাজস্ব আদায় ব্যবস্থা এবং সেই ব্যবস্থাটা আবার নতুনভাবে ঢেলে সাজানো হলো। সেখানে যিনি খোদ উৎপাদক কৃষক সেখান থেকে শুরু করে যে একদম ইংরেজ শাসক, অনেকগুলো স্তর মাঝখানে তৈরি হলো। জোতদার, জমিদার, পত্তনিদার, দরপত্তনিদার, এরকম করে কোনো কোনো ক্ষেত্রে প্রায় 20টা স্তর সৃষ্টি হয়েছিল। এবং এই 19-20টা স্তরের বোঝা কিন্তু এদেশের কৃষক সমাজকে বহন করতে হয়েছিল। তো এই যে কৃষকের যে উদ্বৃত্ত উৎপাদন, এটাই ভাগ হয়ে যাচ্ছে উপরের দিকে। এই উদ্বৃত্তটা অপহরণ করছে ক্রমান্বয়ে উপরের যারা এই কৃষকদের ঘাড়ের উপর বসে আছে। তো এই যে উদ্বৃত্ত অপহরণের প্রক্রিয়া বা উদ্বৃত্তটাকে তারা যে তুলে নিচ্ছে, এই প্রক্রিয়ায় সেই সময় ভারতবর্ষেও একটা সুবিধাবাদী শ্রেণী, যেটা মধ্য শ্রেণী বা বাবু সমাজ, বাবু সমাজ নামে তারা কিন্তু এখানে একটা ভারতীয় মধ্য শ্রেণী এখানে গঠিত হচ্ছিল। তার প্রধানত তারা হচ্ছে আজকে আমরা যাদেরকে হিন্দু বলছি, যে হিন্দু ধর্মীয় উচ্চ বর্ণের, এই হিন্দুদের মধ্যেও অনেক ভাগ আছে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। তো এই শ্রেণীটা কিন্তু আস্তে আস্তে এই চিরস্থায়ী বন্দোবস্তের পরে সৃষ্টি হলো। এবং সেই সময়কার সাহিত্য, সেই সময়কার চিন্তাশীলতা, সেই সময়কার শিল্প, সেই সময়কার দর্শনের চর্চা কিন্তু মূলত এই চিরস্থায়ী বন্দোবস্তের উপর সৃষ্ট এই মধ্যশ্রেণী, এই নব্য মধ্যশ্রেণীর মাধ্যমেই কিন্তু আমরা যে আজকে রবীন্দ্রনাথ বলছি, রবীন্দ্রনাথের আগে কিন্তু আগেই কিন্তু এই মধ্যশ্রেণীর সৃষ্টি হয়েছে। এর মধ্যে আমরা বঙ্কিমচন্দ্রের নাম জানি, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জানি, অক্ষয় কুমার দত্ত আছেন, মাইকেল মধুসূদন দত্ত আছেন। এখন তাদের কি ভূমিকা ছিল এখানকার যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা, তার বিরুদ্ধে কি তারা কোনো বক্তব্য দিয়েছিলেন? তারা কি আন্দোলন করেছেন? তাদের কারো কারো সমালোচনা ছিল। মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের জমিদার দর্পণ, নীল দর্পণ তিনি করেছিলেন, অনুবাদ করেছেন, কিন্তু সেখানে কিন্তু নিজের নাম দেননি। হ্যাঁ, এটা প্রকাশ করেছেন জেমস লং। এবং জেমস লংকে এটা প্রকাশ করেন আদালতে যে তাকে 2000 টাকা জরিমানা করেছিল, সেটা আবার কালীপ্রসন্ন সিংহ দিয়েছে। তাদের কিন্তু এই ব্রিটিশদের বিরোধিতার লেভেলটা এই জায়গায় ছিল। তারা কিন্তু ব্রিটিশ শাসনের উচ্ছেদ এখানে চাননি। রবীন্দ্রনাথের এই বইটার মধ্যেও আছে, এই রাজনীতির রবীন্দ্রনাথ, সেখানে তিনি বড় ইংরেজ ছোট ইংরেজের কথা বলেছেন, বা ভালো ইংরেজ খারাপ ইংরেজ। তো এই বড় ইংরেজ আর ছোট ইংরেজ কারা? ছোট ইংরেজ হচ্ছে যারা আমাদের এই ভারতবর্ষে এসে আমাদেরকে শাসন করত, আর বড় ইংরেজ হচ্ছে যারা ইংল্যান্ডের শাসক, ব্রিটিশ শাসক। রবীন্দ্রনাথ চাচ্ছেন যে ছোট ইংরেজ নয়, বড় ইংরেজরাই সরাসরি আমাদেরকে শাসন করুক। মানে তিনিও কিন্তু ইংরেজদের শাসন ব্যবস্থার উচ্ছেদ চাচ্ছেন না, তিনি চাচ্ছেন বড় ইংরেজরা আমাদেরকে শাসন করুক। কারণ বড় ইংরেজরা শাসন করছে তাদের দেশের শ্বেতাঙ্গ, তাদের দেশের নাগরিকদের, সেখানে যেই সুযোগ সুবিধা, সেটা কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে যে উদ্বৃত্ত অপহরণ হচ্ছে, আফ্রিকা মহাদেশ থেকে উদ্বৃত্ত অপহরণ হচ্ছে, সেগুলো দিয়ে তারা তাদের দেশে কলকারখানা স্থাপন করছেন এবং সেইখানকার অর্থনীতির এক ধরনের বিকাশ ঘটাচ্ছেন। সেই বিকাশটা আমাদের এই ভারতবর্ষে হয়নি, এবং এটা না করার প্রধান কারণ হচ্ছে এখান থেকে উদ্বৃত্তটা চলে যাচ্ছে, এবং উদ্বৃত্তটা অপহরণের জন্য তাদেরকে এখানে শাসন এবং শোষণ ব্যবস্থা পরিচালনা করতে হচ্ছে। শোষণ ব্যবস্থা ইংল্যান্ডেও ছিল। আমরা যদি কার্ল মার্কসের ক্যাপিটালের প্রথম খণ্ড পড়ি, সেখানে দেখব যে কিভাবে সেখানেও ইংরেজ সরকার এখানকে এই উপমহাদেশ থেকে উদ্বৃত্ত অপহরণ করে যে শিল্প ব্যবস্থা করছে, সেখানকার শ্রমিক শ্রেণীর কি অবস্থা, এটার উপর এঙ্গেলসেরও লেখা আছে ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীর অবস্থা। সেখানকার শ্রমিকরাও কিন্তু মানবেতর জীবনযাপন করছে, কিন্তু এইখানকার ভারতবর্ষের যে শ্রমজীবী মানুষ, তাদেরকে বাড়তি একটা বার্ডেন কিন্তু তাদের ঘাড়ের উপর আছে, কারণ তাদের এই দেশ থেকে কিন্তু এটা চলে যাচ্ছে, আমাদের উদ্বৃত্তটা চলে যাচ্ছে। তো স্বভাবতই এই যে বড় ইংরেজ ছোট ইংরেজ বা ভালো ইংরেজ খারাপ ইংরেজ, এটা কিন্তু টোটাল যে শাসন ব্যবস্থা, ব্রিটিশ শাসন ব্যবস্থারই অংশ। তাদের যে ইংল্যান্ডে তারা যারা শাসন করছে, এই যে বড় ইংরেজ, তাদের স্বার্থেই আবার এই ছোট বা খারাপ ইংরেজরা আমাদের এখানে শাসন করে। এই ছোট ইংরেজ ছাড়া কিন্তু এই বড় ইংরেজ বড় হতে পারছে না। কিন্তু এই বিষয়টা কিন্তু রবীন্দ্রনাথের ইয়েতে ওইভাবে নেই। রবীন্দ্রনাথ ভারতীয় মানবতাবাদের পূজারী ছিলেন, এবং তার আলোচনায় এই বিষয় ইয়েতে এটা আসেনি যে আসলে এই ছোট ইংরেজ আসলে বড় ইংরেজেরই একটা পার্ট। তিনি যেটা চাচ্ছেন যে এখানে ইংরেজ শাসন করবে, এবং ইংল্যান্ডের শাসন ব্যবস্থা যদি এখানে না থাকে, তাহলে ভারতবর্ষ একটা নৈরাজ্যের মধ্যে চলে যাবে, এবং সেই নৈরাজ্যের মধ্যে যদি চলে যায়, তখন এখানে আমরা এখন ইংরেজ ওই সময়কার চিন্তা অনুযায়ী ইংরেজদের যেই সুফল শাসন ব্যবস্থা সুফলটা পাচ্ছে, সেই সুফলটা তারা আর পাবেন না।
এখন রবীন্দ্রনাথ এবং তার সময়ের বা তার পূর্বসূরি, তার উত্তরসূরি যারা ছিলেন, তাদের আসলে এই ইংরেজের সাথে সম্পর্কটা কি ছিল, বা ইংরেজ শাসক শ্রেণীর সাথে কি সম্পর্ক ছিল, এটা বুঝতে হবে। একদিকে তারা কিন্তু এই যে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যে ভূমি স্বার্থ এখানে প্রতিষ্ঠিত ছিল সেটার সাথে তারা সম্পৃক্ত ছিলেন, কিন্তু আরেকটা বিষয় ছিল, সেটা ইংরেজরা আসার আগে আমাদের এই ভারতবর্ষ একটা স্বাধীন, যদিও আমরা মনে করি এটা এখানকার দেশীয় শাসক গোষ্ঠীর মাধ্যমেই এখানে শাসিত ছিল, হিন্দু হোক বা মুসলমান হোক, কিন্তু সেটা কি কোনো আদর্শ শাসন ব্যবস্থা ছিল? এটা তো বহু বর্ণ গোত্রে বিভক্ত একটা সমাজ ছিল, এখানে অস্পৃশ্য প্রথা ছিল, এখানে ধর্মের নামে যে সমস্ত কুসংস্কার এবং যে সমস্ত কুআচার এইখানে পরিচালিত হতো। আমরা জানি যে একসময় সতীদাহ প্রথা ছিল, আরো বিভিন্ন জায়গায় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এমন অনেক ব্যবস্থা প্রচলিত ছিল যেগুলো আসলে এটা কিন্তু একসেপ্ট করার মতো ছিল না। তো ওই সময় যারা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যে মধ্যশ্রেণী গঠিত হয়েছিল, সেই মধ্যশ্রেণী কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল যে এই ব্যবস্থাগুলো আস্তে আস্তে অবসান হবে। কার্ল মার্কসেরও একটা লেখা ছিল যে ভারতে ইংরেজদের শাসন ব্যবস্থার ভবিষ্যৎ ফলাফল, সেখানে তিনি কিন্তু কিছু ইতিবাচক চিন্তা ভাবনা করেছেন যে ইংরেজ অনেক এখানকার ইয়েকে ধ্বংস করে দিচ্ছে, এইখানকার যে ব্যবস্থা আছে সেটা ধ্বংস করে দিচ্ছে। এখানে যখন রেলওয়ে স্থাপন হলো, সেটার কিন্তু আবার কার্ল মার্কসের প্রশংসা আছে যে এটার মাধ্যমে ভারতের যে অস্পৃশ্যতা, এই অস্পৃশ্যতাটা আস্তে আস্তে এখানে মলিন হয়ে যাবে, বা এটা আস্তে আস্তে অ্যাবলিশ হয়ে যাবে, এরকম কিন্তু আকাঙ্ক্ষা মার্কসের মধ্যেও ছিল। সুতরাং রবীন্দ্রনাথ বা তার সমকালীন যারা মনীষী ছিলেন, চিন্তাবিদ ছিলেন, তাদের চিন্তার মধ্যেও কিন্তু এটা ছিল। একদিকে চিরস্থায়ী বন্দোবস্ত প্রসূত স্বার্থ, সেটা যেমন ছিল, আবার তারা আকাঙ্ক্ষা করছিলেন এই ইংরেজের শাসন ব্যবস্থার মাধ্যমেই এখানে এই ধরনের যেই পুরো ভারতবর্ষব্যাপী যেই কুসংস্কার, যেই কুশাসন ইয়েগুলো আছে, এই বিভিন্ন ধরনের বর্বর ব্যবস্থা আছে, এগুলো আস্তে আস্তে উচ্ছেদ হয়ে যাবে, কিন্তু সেটার জন্য ভালো ইংরেজের শাসন আমাদের প্রয়োজন। এটা হচ্ছে রবীন্দ্রনাথের বক্তব্য। আমরা জানি যে রবীন্দ্রনাথের আগে এখানে ইয়াং বেঙ্গলের জানি, আমরা রামমোহন রায়ের কথা জানি। রামমোহন রায়ের সময়ের যেই তিনি একজন বড় সংস্কারক ছিলেন এবং মানবতাবাদী, উদারনীতিবাদী ছিলেন। তারপরে একই সময় সেখানে কিন্তু ভারতবর্ষে আবার রক্ষণশীলদের একটা ভূমিকা ছিল, যে যারা ভারতের প্রাচীন ঐতিহ্যকে রক্ষা করতে চাইতেন, ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যকেই তারা তাদের ভবিষ্যতের লক্ষ্য হিসেবে তারা স্থির করেছিলেন। কিন্তু এর পাশাপাশি ইয়াং বেঙ্গলের দেখি আমরা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও বা তার যারা শিষ্য ছিলেন, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় বা অন্য যারা ছিলেন, তারা কিন্তু ওইখানকার দেশাচার, মানে ওই সময় দেশাচারকে তারা আঘাত করছিলেন। কিন্তু আঘাত করছিলেন কিসের মাধ্যমে? করছেন যে ইংরেজি ভাষার মাধ্যমে যে পাশ্চাত্যের জ্ঞান তাদের কাছে আসছিল, যে মানবতাবাদী জ্ঞান, এগুলোকে তারা চর্চা করছেন এবং এর মাধ্যমে তারা কিন্তু দেশাচারের নামে যে মানে রক্ষণশীলতাকে, সেটাকে আঘাত করছিলেন। মোটামুটি সেই সময় যারা চিন্তা চর্চায় যারা ছিলেন, তারা কিন্তু এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। এক ভাগ ছিলেন তথাকথিত আধুনিকতাবাদী, যারা ইংরেজ শাসনের মধ্যেই এটাকে আশীর্বাদ মনে করতেন, এটাকে ঈশ্বর প্রদত্ত শাসন ব্যবস্থা মনে করতেন। আরেকটা গ্রুপ ছিলেন যারা ইংরেজের বিরোধিতা করতেন, কিন্তু তাদের চিন্তা ভাবনা ছিল পশ্চাৎমুখী, তারা কিন্তু আরো প্রোগ্রেসিভ কোনো চিন্তা ভাবনা, তারা মনে করছেন যে ভারত আবার তার পূর্বের স্বর্ণযুগে ফিরে যাবে, যেই সময় এখানে মুনি ঋষিদের যুগ ছিল, যেই সময় মহাভারত বা রামায়ণে যেই সময়ের কথা বলা হচ্ছে, সেই যুগে, সেই রামরাজ্য আমরা ফিরে যাব। এইভাবে তারা ইংরেজের বিরোধিতা করতেন। কিন্তু প্রগতিশীল জায়গা থেকে ইংরেজের বিরোধিতার কোনো শক্ত কোনো শ্রেণী বা কোনো গ্রুপ কিন্তু আমরা দেখতে পাই না। রবীন্দ্রনাথও ওই সময়েরই একজন মানুষ ছিলেন। সুতরাং রবীন্দ্রনাথকে ব্যক্তি হিসেবে আমরা করব, নাকি তার শ্রেণীর একজন অন্যতম এবং উজ্জ্বলতম প্রতিনিধি হিসেবে দেখব, ওই বিষয়টা আমার মনে হয় এই বইটাতে আরেকটু ভালোভাবে আসা উচিত ছিল। এবং লেখক আরেকটা জায়গায়, আমি খুব বেশি করব না, আলোচনা করব না, আরেকটা জায়গায় যে জিনিসটি করেছেন, রবীন্দ্রনাথের যে বক্তব্য, যে তিনি বিপ্লব বিরোধী ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তিনি সোভিয়েত ইউনিয়নে ভ্রমণ করেছেন এবং সেখানে গিয়ে তিনি সোভিয়েত ইউনিয়নের কিছু সমালোচনা করেছেন, বেশিরভাগই তার সেই সমাজের কিন্তু তিনি প্রশংসা করেছেন। সেখানে সমাজ ব্যবস্থা, সেখানকার শ্রমজীবী মানুষ কিভাবে সমাজের উপরের স্তরে উঠে আসছে, তাদের জীবন মান কিভাবে আর উন্নত হচ্ছে, সেগুলো কিন্তু তিনি অনেক জায়গায় প্রশংসা করেছেন। কিন্তু এই সমাজ ব্যবস্থাটা একটা বিপ্লবের ফল, সেই বিপ্লবে কিন্তু আবার রবীন্দ্রনাথ বিশ্বাস করেন না। হ্যাঁ, সেই তিনি বিপ্লবের ফলটা যাচ্ছেন বিপ্লব ছাড়া, তার মানে তার মধ্যে একটা মানবতাবাদী আছে, কিন্তু কোনো বিপ্লবী, তার চরিত্রের কোনো বিপ্লবী উপাদান ছিল না, এটা আমাদের বুঝতে হবে। তো
ওই সময় যারা বিপ্লবী ছিলেন আমাদের লেখক, বিপ্লবীদের সাথে কিন্তু এই রবীন্দ্রনাথকে মানে যেটা আমরা বলতে পারি যে তার বিপরীতে অবস্থান, তাদের অবস্থানটা দেখিয়েছে। যে বিপ্লবীরা সে সময় ইংরেজ শাসনের উচ্ছেদের জন্য তারা লড়াই করছে এবং সেটার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন রবীন্দ্রনাথ। এখানে রবীন্দ্রনাথ দাঁড়াচ্ছেন বিপ্লবীদের অবস্থা, বিপ্লবীরা চাচ্ছে ইংরেজ শাসনের উচ্ছেদ এবং তারা অনেক সন্ত্রাসবাদী কার্যক্রম করছে। তো আমরা রবীন্দ্রনাথকে যদি ক্রিটিক্যালি দেখি, এই বিপ্লবীদেরকেও কিন্তু আমাদেরকে ক্রিটিক্যালি দেখতে হবে। বিপ্লবীরা হয়তো অনেক মহৎ ইয়ে করছেন, কিন্তু তাদের চিন্তা ভাবনার জায়গাও কিন্তু পশ্চাৎপদতা ছিল, সেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না। এ বিষয়ের উপর অনেক গ্রন্থ আছে, বিশেষ করে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, আমার লেখক হচ্ছেন সুপ্রকাশ রায়। সুপ্রকাশ রায়ের লেখার মধ্যে আছে কিভাবে সেই সময় বিপ্লবী দলগুলো গঠিত হচ্ছে। সেখানে মূর্তির সামনে নিয়ে, গীতা হাতে নিয়ে বা মাথায় নিয়ে তাদেরকে কিন্তু শপথ নিতে হচ্ছে, ঠিক আছে, রক্ত মাখা বিভিন্ন ধরনের রক্তে স্নান করে তাদেরকে শপথ নিতে হচ্ছে যে এই ভারত হচ্ছে মাতা এবং ভারত মাতা হাত থেকে এই ইংরেজের হাত থেকে এই ভারত মাতাকে উদ্ধার করতে হবে। তারা এইভাবে শপথ নিচ্ছেন এবং স্বভাবতই তাদের যেই শপথ গ্রহণের যে পদ্ধতির কারণে মুসলিম যারা স্বাধীনতাকামী ছিলেন তারা কিন্তু এর মধ্যে আসতে পারছে। মুসলিম বা অহিন্দু যারা, মানে হিন্দু ধর্মে বিশ্বাসী নন এরকম যারা চিন্তা ভাবনা করতেন, তারা কিন্তু এর মধ্যে আসতে পারছেন না। মানে এটাও কিন্তু খণ্ডিত হয়ে যাচ্ছে এবং তারা ইংরেজ শাসনকে উচ্ছেদ করে কি ধরনের ভারতবর্ষ চাচ্ছেন। এই ভারতবর্ষে কিন্তু তাদের ওই ভবিষ্যৎ ভারতবর্ষের চিন্তাও কিন্তু পশ্চাৎমুখী ছিল। সুতরাং যে একটা প্রগতিশীল জায়গা থেকে যে সেই সময় সন্ত্রাসবাদীরা, তাদের উদ্দেশ্য হয়তো মহৎ ছিল, ব্যক্তি হিসেবে তাদের সততা বা তাদের আত্মত্যাগ নিয়ে কোনো প্রশ্ন নেই। যদিও হেমচন্দ্র কানন্দ একটা বই লিখেছেন বাংলার বিপ্লব প্রচেষ্টা, সেখানে তিনি আবার ওনাদেরকে ক্রিটিসাইজ করেছেন এই বিপ্লবীদেরকে, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু যেহেতু লেখক এখানে রবীন্দ্রনাথের বিপরীতে, রবীন্দ্রনাথের অনেক ক্রিটিক করেছেন, রবীন্দ্রনাথের বিপরীতে দাঁড় করাচ্ছেন এই বাংলার বিপ্লবীদেরকে, সেক্ষেত্রে বাংলা বিপ্লবীদের ওই যে তাদের যে সীমাবদ্ধতা চিন্তা এবং তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে, সেটা কিন্তু বইটাতে উঠে আসেনি। আমি লক্ষ্য করেছি এটার একটা অনুপস্থিতি আছে, এটাও আসা দরকার ছিল। এবং রবীন্দ্রনাথের সাথে তিনি যেই সময় বা প্রেক্ষাপট, যে কনটেক্সটে তিনি তার কার্যক্রম, তার লেখালেখি চালিয়েছেন, তার চিন্তাধারাকে প্রসারিত করেছেন, সব জায়গায় প্রচার করেছেন, যে ধরনের বক্তব্য দিয়েছেন, সেই বিষয়গুলোকে, তার কনটেক্সটটা কিন্তু কিছুটা ম্লান হয়ে গিয়েছে। রবীন্দ্রনাথের চিন্তা ভাবনাটাকে একটু বেশি হাইলাইট হয়ে গিয়েছে তার ব্যক্তির চিন্তা হিসেবে, যেটা আমার মনে হয়েছে এই বই থেকে। আপনারা সবাই পড়ে দেখবেন। তো আমি আশা করি যে এই বিষয়ের উপর কালাম ভাই যথেষ্ট তিনি পরিশ্রম করেছেন, প্রচুর রেফারেন্স তিনি ব্যবহার করেছেন এবং আমরা যে রবীন্দ্রনাথের উপর যেসব আলোচনা, সেসব ভাববাদী আলোচনা বা ভাববাদী চর্চা আমাদের এই বঙ্গীয় সমাজে হয়, সেই জায়গা থেকে বের করে এনেছেন রবীন্দ্র। এটা অবশ্যই প্রশংসাযোগ্য কাজ। বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ, এই ভাববাদী চর্চা রবীন্দ্রনাথকে নিয়ে সেই জায়গাটাকে তিনি ভেঙেছেন। যদিও তার মধ্যে এইটা একটা প্রচেষ্টা হিসেবে আমরা যদি দেখি, এটার মধ্যে সীমাবদ্ধতা আছে, ইতিবাচক দিকও আছে। আশা করি যে আমরা এই বইটা পাঠ করব সবাই এবং এই বিষয়টা নিয়ে কালাম ভাই নিজে হোক, আরও যারা চিন্তা চর্চা করেন, তারা এই ধরনের ইতিহাসের যে চর্চা, এই চর্চাগুলোকে আরও সম্প্রসারিত করবেন, আরও সমৃদ্ধ করবেন। যেই জায়গাগুলোতে হয়তো আলো পড়েনি, চিন্তার আলো পড়েনি, বা যেই বিষয়গুলো হয়তো এই বইটাতে আসেনি, সেই বিষয়গুলো নিয়েও ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধ লেখা আমরা পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।